আমরা শখের বশে অনেক কিছুই করি, কিন্তু ওই শখের বশের কাজটা যদি আমাদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়, তাহলে আমার মনে হয় ওই কাজটা না করাই ভালো। ব্লগিংয়ে আসাটা যদিও আমার প্রথম দিকে ছিল শখের বশে, কিন্তু একটা সময় মনে হয়েছে না, আমার নিজের পায়ে দাঁড়ানো উচিত। প্রত্যেকটা মেয়ে চায় কিছু না কিছু করুক, তো আমিও চাইছিলাম যে আমি কিছু একটা করি। যদিও প্রথমে চাইছিলাম যে আমি একটা বিজনেস করব, কিন্তু ওইভাবে সুযোগ পাইতেছিলাম না কিভাবে শুরু করব। তারপর আমার কাছে মনে হয়েছিল যে আমি ব্লগিংটাই করি। যদিও প্রথম দিকে শখের বশে খোলা, তো আর্নিং হয় এটা আমার জানা ছিল না। তো যখন দেখলাম যে সবাই আলহামদুলিল্লাহ আর্নিং করতেছে, তো ভাবলাম যেহেতু আমি টুকটাকি ভিডিও দেই, তাহলে এটা আমি কন্টিনিউ করি। কিন্তু যখন দেখলাম যে ভিডিওগুলো ভাইরাল হয়, তখন বুঝতে পারলাম যে না, আমার লাইফে বদনজর জিনিসটা খুব খারাপভাবে এফেক্ট করতেছে। এবং আস্তে আস্তে দেখতেছি যে দিন যত যাইতেছে যে ব্লগিং জিনিসটা আমার কাছে অপছন্দের কারণ হয়ে যাইতেছে। তো যেহেতু অনেক কষ্ট করে পেজটা দাঁড় করছি, চাইছিলাম একটা বিজনেস করি। যদিও ওই বিজনেসটা শুরু করার পরও আমার অনেক চাপ পড়ে যায়, যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে। আর যারা ড্রেস নিয়ে কাজ করেন তারা অনেকেই জানেন যে কতটা প্যারাময় একটা বিজনেস, মানে প্রচুর প্যারা নিতে হয়। অনেক কাস্টমার আছে যে 1000টা প্রশ্ন করে আপনাকে পরবর্তীতে বলবে যে হ্যাঁ আপু এখন নিব না, যখন নিব আমি আপনাকে নক দিব। তো আমার মনে হয় এই বিজনেসে আমার কন্টিনিউ করাটা অনেক টাফ ছিল, যেহেতু সব কিছু নিজের হাতে সামলাতে হয়। আর আমার এইগুলাতে প্রচুর টাইম দিতে হয়, যার কারণে আমার মাইগ্রেনের সমস্যাটা একদমই বেড়ে গেছিলো, অনেক কষ্ট করতে হয়। পরে মনে হয়েছিল যে না, বিজনেসটা মানে বিশেষ করে ড্রেসের বিজনেসটা আসলে আমার সাথে যায় না, ওইটা আমি কন্টিনিউ করতে পারবো না। এটা করতে গেলে অনেকটা আমার কষ্ট করতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। আমাকে আমার বাচ্চাদের কথাও চিন্তা করতে হবে। যাই হোক, দেখা যাক আল্লাহ কি করেন। যেহেতু আমাকে কিছু একটা করতে হবে, প্রত্যেকটা মেয়েরই উচিত কোনো কিছু একটা করা। হাজব্যান্ডের ওপর বা বাবার ওপর ডিপেন্ডেন্ট না হয়ে, সন্তানের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে কিছু একটা করা উচিত। আর যেহেতু পেজটা খুব কষ্ট করে দাঁড় করছি, তো দেখা যাক কি হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর হঠাৎ করে আমার বাসার সবাই এত বেশি অসুস্থ হয়ে যেতেছে যে বলার মতো না, যার কারণে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা। প্রথম দিকে যখন আমি দেখলেন যে ভর্তাটা বানাইতেছিলাম, যদিও তখন আদিল আরদি ওর বাবা অসুস্থ ছিলেন, মানে প্রতিবেলা একজন করে অসুস্থর হার বাড়তেছিল। তো আগের দিন দুপুরবেলা দেখা গেছে আরদির জ্বর উঠে গেছে, রাত্রি আবার আদিলের বাবা, আর পরদিন দুপুরবেলা থেকে আমি। আর এটা ছিল মানে পরের দিন রাত্রেবেলা। এর মধ্যে আমরা কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি। তো মোমো আনা হয়েছিল, যদিও আমার কাছে একদমই ভালো লাগেনি। এটা আমাদের বাসার সামনে মোমো ছিল। তো আগে এই মোমোটা খেতে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু মালিক চেঞ্জ হওয়ার পর থেকে ভালো লাগে না। আর এখন তো জ্বর, এমনিতেই ভালো লাগতেছে না কোনো কিছু। সকালবেলা পরোটা আনা হয়েছে, তাও আবার 4টা পরোটা আনা হয়েছিল 3 জনের জন্য। কোনো রকম একটা আমরা সবাই মিলে শেষ করছি, আর দিদি কোনো কিছু খাইতেছিল না। তারপর সারাদিন এমনভাবেই গেছে, কেউ কোনো কিছু খাওয়া দাওয়া করেনি। এটা ছিল সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে সবাই মানে বিকালবেলা আমরা সবাই শুয়েছি, আর এত বেশি জ্বর ছিল যে সবাই ঘুমাই পড়ছে। পরে দেখি যে 2 রুমেরই লাইট অফ, আর এক রুমে আদিলেরও জ্বরটা বেড়ে গেছে, ঘুমাইছিল। আর এই যে আমার রান্নাঘরের অবস্থা খুব মানে এলোমেলো হয়ে গেছে, সব কিছু বাসার অবস্থা খুবই খারাপ। আর কতদিন হয়েছে যে রান্না করি না। তবে সারাদিন যেহেতু সবাই কোনো কিছু খাওয়া দাওয়া করেনি, তো বলছিলাম যে চাপ আনো, কারণ চাপটা একটু ঝাল ঝাল হয়তো ভালো লাগবে। কিন্তু মনে হইতেছিল আনার পর যে, তো মুখে দেওয়ার পর মনে হইতেছিল আস্ত করলার পিস মুখে দিছি, যে এত বেশি তিতা লাগতেছিল। আর যেহেতু বাচ্চারা আছে, আমি তাদেরকে চেষ্টা করি এখন ফ্লোরে দেওয়ার, কারণ তারা বিছানা সব কিছু মানে ইয়া করে দেয়, বিশেষ করে আরদি। এটা ছিল রাত্রি 2:30টার পরে। তো অনেক বেশি খারাপ লাগতেছিল, ঘুম আসতেছিল না, অশান্তি লাগতেছিল ভেতর। তো ভাবছি যে কোনো কিছু ফ্রিজ থেকে বের করে খাবো। তো এসে দেখি যে এখানে একটা প্যাকেট রাখা হয়েছে, ওইটা ননদের বাড়ি থেকে আসছিল। তো টক রান্না করার জন্য। এখন কে রান্না করবে? এই যে আমার ফ্রিজের অবস্থা দেখেন, যদি আমার ফ্রিজটা সবসময় তালাবদ্ধ করে রাখতে হয় আরদির জন্য, ফ্রিজ খুলে এই যে সামনে বসে থাকবে। তো রাত্রিবেলা এখানে চিংড়ি তরকারি বাহির থেকে আনা হয়েছিল খাওয়ার জন্য, কিন্তু কেউ খায়নি। ভাত এই যে মনে হয় আগের দিন দুপুরে রান্না করছিলাম, ওই ভাতটাও কেউ খায়নি, যেরকম রান্না হয়েছিল ওইটা। তো এখানে চাপ অলরেডি রয়ে গেছে। তো আমি এখান থেকে একটা লেবু বের করে নিলাম।
তো লেবু দিয়ে ভাবতেছি একটু শরবত বানাবো। আমার ফ্রিজের এই অবস্থাটা দেখে সবাই মানে কইরেন না, একটু ইগনোর কইরেন, বুঝতেছিলেন তো অসুস্থ, ফ্রিজ টিজ সবার মানে সব কিছুর অবস্থা খুবই খারাপ। তো ফ্রিজে কিছু আচার রাখা হয়েছে, সকালবেলা আদিলের দাদা আসছিলেন আমাদেরকে দেখার জন্য। কিন্তু কষ্টের বিষয় হয়েছে আমাদের এত বেশি আপনজন বা এত দুর্দিনে কেউ একটা ফোন দিয়ে পর্যন্ত জিজ্ঞেস করেনি বা আসবে তো দূরের কথা। যাই হোক, আমি চাইও না কারোর সাথে, যাই হোক ওইসব বিষয়ের কথা না বলি। ওইসব বিষয়ের কথা বলতে গেলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাব। তবে এই দুর্দিনটা আসাতে বুঝতে পারছি আপনজন বা দুনিয়াটা আসলে কতটা কঠিন। যাই হোক, এই দিনটার কারণে হয়তো আমি আরও ভিতর থেকে অনেক বেশি স্ট্রং হব। আপনি মানতে কষ্ট হলো, এটাই সত্যি, দুনিয়াতে আপনি ছাড়া আপনার আপনজন বলতে কেউ নেই। সেটা আপনি একদিন না একদিন ঠিকই বুঝবেন। আর ওই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের আর্নিং করা প্রয়োজন, সে ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন। এবং ব্লগিং লাইফটা যেহেতু আমার এখন প্রফেশন হয়ে গেছে, আমি চাইলেও অন্য একটা প্রফেশনে যাইতে পারবো না, কারণ আমার 2টা বাচ্চা আছে, ওদের কথা ভাবতে হয়। অনেকভাবেই চাই যে আমি অনেক কিছু জানার বা অনেক কিছু শেখার, যেটা আমি পারি না চাইলেও। তবে এখন থেকে ব্লগিংয়ে আরও অনেক কিছু হাইট রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। এমনিতেও আমি অনেক কিছু হাইট রাখার চেষ্টা করি, সেটা অনেকেই জানেন যারা প্রথম থেকে ব্লগ